ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্রপতি হিসাবে আজকে থেকে দায়িত্ব পালন করবে। যে আমরা জালিয়াতি থেকে বেরিয়ে আসব, আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি। এখন তারা কি করবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে? কিন্তু ইতিমধ্যে ইউনূস বিরোধী যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এই ব্যাটা বলি ছায়া মন্ত্রণালয় বা ছায়ামন্ত্রী। ছায়ামন্ত্রীটা কি? ছায়ামন্ত্রীটা আপনাদেরকে একটু বুঝাই বলি। যেমন মনে করেন যে মির্জা আব্বাস আর পাটোয়ারি দিয়ে আমি বোঝাই। কারণ আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাবো এবার রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। কিন্তু কিভাবে, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে ছায়ামন্ত্রী নিয়ে একই তথ্য দিলেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াত করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না। বাংলাদেশি কোনো মানুষ, শ্রমিক বলে কথা, কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না। এমনকি আমি যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য সর্বনিম্ন, আমাদের যে মেরিনার যারা জাহাজ চালায় দুনিয়াতে, শুড বি প্রাউড অফ দেম, দে আর লিডিং দ্য ইন্ডাস্ট্রি। যে তারা জাহাজ চালায় দুনিয়ার, তারা এক বন্দর থেকে আরেক বন্দর, সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায়, শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে, জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে। ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না। আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে ঘুরে, অন্তত তাদের জন্য একটা পারমিশন দাও। বলতে আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য, আমরা কি করি? তুমি আমার আবেদনটা গ্রহণ করো, শুধু তাদের জন্য দাও, আর যদি মনে করো সবার জন্য পর উন্মুক্ত করবো। তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে। একটা দুটা দেশ না, লম্বা লিস্টি যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই। ওই মন্ত্রী যার সঙ্গে আমি মেরিনার নিয়ে আলাপ করলাম, সে বললো যে দেখেন আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাবো। আমি বোঝাবো বলতে আমি নিজে গেছি, এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন, তো নানাজনের কাগজপত্র দেখালো, শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। বলছে একজন মহিলা, সে আসছে এখানে ডাক্তার হয়ে, তার ভিসা হলো ডাক্তারের ভিসা। আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই, তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে। তা আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন? তখন কাগজপত্র গাইতে আর জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট। তো স্টাফরা বলে স্যার এটা জাল, এটা ভুয়া, বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল। সে বললো যে আমার অ্যাসেসমেন্টে সবোধ কাজ যেটা শেষ পর্যন্ত করবে, আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে, কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। কি হবে আমাদের? এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে।
যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি, এই গোড়াগুলো কেটে দিই। হাজারে হাজারে মানুষ, নানা ভুয়া, সবকিছু ভুয়া, পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া, এবং আমরা ইস্যু করছি সেগুলো, এবং জেনুইনলি ইস্যু করছি। যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই, এবং সেই সামর্থ্য আমাদের আছে। আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে বেরিয়ে আসবো। আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব, এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব। মানুষের সহায়ক সরকার করব, ওইভাবে আমাদেরকে চলতে হবে। তাহলে এই সমাবেশের সার্থক। তার সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডনে বৈঠক হয়েছিল, তখন এই কথা সর্বমহলে ছড়িয়ে পড়েছিল যে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার একটা চুক্তি হয়েছে, তিনি তাকে রাষ্ট্রপতি হিসেবে বসাবেন। এবং বিএনপির অনেক লোক বিগত দিনে বলেছে যে না, ঠিক আছে, আমরা তাকে রেখে দেবো, তার ইন্টারন্যাশনাল যে পরিচিতি রয়েছে সেটাকে আমরা কাজে লাগাবো, মুরব্বী মানুষ সাথে থাকবেন, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। কিন্তু এখন এই সময়টিতে যখন বিএনপি জিতে গেছে, এখন তারা কি করবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে? কিন্তু ইতিমধ্যে ইউনূস বিরোধী যারা লোকজন রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এই ব্যাটাকে ছাড়া যাবে না, এই কাজ করেছে, এই কাজ করেছে, তাকে আবার জেলে নিতে হবে, তার বিরুদ্ধে বিচার করতে হবে। এবং আপনি সিরি দেখবেন যে বিরাট বিরাট গ্রুপ তার বিরুদ্ধে রাজপথে নেমে গেছে, মিছিল করছে, মিটিং করছে, শহীদ মিনারে অনশন করছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশে যাওয়া যাবে না। আর অন্যদিকে যেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও টেনশনে আছেন। এর কারণ হলো তার একজন উপদেষ্টা ইতিমধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তারপরে আরও বেশ কয়েকজন এই গত 17 বছরে যারা খুব বেনিফিশিয়ারি ছিলেন, তার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের যিনি মিস্টার রেজাদ ছিলেন, তাকে নিয়ে বহু কথাবার্তা হচ্ছে। তারপরে তার আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা, বিশেষ সহকারী, তাদের আর্থিক দুর্নীতি এবং তাদের ডুয়েল গেম, তারা সেনাপ্রধানের সাথে যোগাযোগ রেখেছে, তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ রেখেছে, ইউনূস সাহেবকে বিভ্রান্ত করেছে, এমনকি শেখ হাসিনার সাথেও যোগাযোগ রেখেছে। এরকম বেশ কয়েকজন উপদেষ্টা সম্পর্কে নানা রকম তথ্য রয়েছে। এবং এই উপদেষ্টাগুলো এখন আবার আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপির সঙ্গে বা বিএনপি ক্যাবিনেটে ঢোকার জন্য তারা নানা রকম চেষ্টা তদবির করে যাচ্ছে, এবং এটা অনেকজনের নাম ডাইরেক্ট চলে আসছে। এবং এই লোকগুলো যদি বিএনপির সঙ্গে মিশে যেতে পারে, সেটা একজন হোক, দুজন হোক, তিনজন হোক, যে কোনো ফর্মে হোক, তারা প্রথম কাজ তারা করবে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বনাশ করবে। তারা বিএনপিকে খেপিয়ে তুলবে ইউনূস সাহেবের বিরুদ্ধে, এবং তাদের যে এক্সিকিউটিভ পাওয়ার থাকবে একটি নির্বাচিত সরকারের ক্যাবিনেট মেম্বার হিসেবে, সেটা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যবসা বাণিজ্য, তার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসের উপরে তারা যে এমবার্গো তৈরি করবে, এটা এই বিরুদ্ধেও এসে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার একমাত্র কন্যা যিনি বাংলাদেশে আছেন, তার আরেকটি কন্যা আছে, তিনি আমেরিকাতে থাকেন, তিনি তো আসলে বাংলাদেশের বিষয় নিয়ে কখনো আগ্রহ দেখাননি। গত 17 বছর আসছেন কিনা আমার জানা নেই, কিন্তু তার যে কন্যা আছেন তিনি একেবারে সাধারণ অর্ডিনারি। এই সমস্ত ব্যাপারে বাবার যে নেম ফেম বা বাবার যে এত টাকা পয়সা, বাবার যে এত কিছু, এগুলো নিয়ে তার কন্যার তো মাথা ব্যথা নেই, সে তার মতো জীবনযাপন করছে। তো যখনই এই যে ইউনূস সাহেবের এই রাজনৈতিক প্রতিপক্ষ এই সময়টিতে তারা যখন ইউনূস সাহেবের বিরুদ্ধে নামবেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো বটেই, তার সঙ্গে সঙ্গে তার প্রিয়জন যারা যারা আছেন, যেমন স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন সেই গ্রামীণ ব্যাংকের যে ভদ্রমহিলা, ডক্টর ইউনূসের সাথে তার দীর্ঘদিনের ভালো সম্পর্ক। তারপরে লামিয়া মোর্শেদ আছেন, তারপরে তার কন্যা আছেন, যারা খুব আপনজন। অন্যদিকে মিডিয়াতে বেশ কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনজন হিসেবে বিভিন্ন দূতাবাসে প্রেস মিনিস্টার রূপে তারা নিয়োগ লাভ করেছেন। এদের সবার জীবন কিন্তু সেই লোকগুলো হারাম করে দেবে যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টাতে মধুমেওয়া লুণ্ঠন করেছে, দুর্নীতির সাথে জড়িত হয়েছে এবং 2 হাতে টাকা কামিয়েছে। এই লোকগুলো এই টাকাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের
পেট বাঁচানোর জন্য। ঠিক সেই একটা সমীকরণে ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশে থাকবেন নাকি দেশের বাইরে চলে যাবেন? তাকে কি দেশে থাকতে দেওয়া হবে না দেশের বাইরে চলে যেতে দেওয়া হবে? তিনি কি তার পূর্বসূরি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো নিরাপদে বিদেশে গিয়ে থাকতে পারবে, নাকি বাংলাদেশে অন্যান্য যে সকল ক্ষমতাচ্যুত লোকজন রয়েছেন তাদের যে দুর্ভোগ দুর্দশা হয় সেগুলো তাকে তাড়া করবে? সময় বলে দেবে। হাসলাম কি জন্য? আসলে সরকার ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু কতদিন এই সরকার থাকতে পারে সেটাই হলো মূল বিষয়। কথাটা কেন বললাম, একটু একটা ভিডিও দেখে একটু। প্রজ্ঞায় বড় ধরনের পরিবর্তনের সূচনা হওয়া দরকার। একটা ল মিনিস্ট্রি যখন গঠন হবে তার ছায়া কিভাবে হবে, একটা ফরেন মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কিভাবে হবে, একটা ফাইন্যান্স মিনিস্ট্রি যখন গঠিত হবে তার ছায়া কিভাবে হবে। আমরা সহজ ভাবে বলি, ছায়া মন্ত্রণালয় বা ছায়া মন্ত্রী। ছায়া মন্ত্রীটা কি? ছায়া মন্ত্রীটা আপনাদেরকে একটু বুঝাই বলি। যেমন মনে করেন যে মির্জা আব্বাস আর পাটোয়ারি দিয়ে আমি বোঝাই, কারণ এই দুইজনের ছায়াটা আমরা দেখেছি। যেমন মির্জা আব্বাসের ছায়া কিন্তু পাটোয়ারি ছিল। মির্জা আব্বাস কোথায় যাচ্ছে এর আপডেট কিন্তু পাটোয়ারির কাছে ছিল। মির্জা আব্বাস একটা কুকুরি লাথি মারছে, তাও কিন্তু পাটোয়ারি এর প্রতিবাদ করেছে। মানে এরকম সবসময় একজনের পিছনে লেগে থাকা। মনে করেন বিএনপি তারেক রহমান তার মন্ত্রী পরিষদ গঠন করেছে। গঠন করার পরে তার স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে, বাণিজ্য মন্ত্রী থাকবে, অর্থমন্ত্রী থাকবে, বিদেশ মন্ত্রী থাকবে, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব এক একজন পাবে না। মনে করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি একজনকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিল, ওখানে জামায়াত এবং এনসিপি জোট তারাও একটা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দেবে, সেটার নাম দেবে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। এর কাজ কি হবে? এর কাজ হবে এই বিএনপির মনোনীত যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে ও কোথায় যাচ্ছে, কি কাজ করছে, আজকে কোথায় কি করলো, কার সাথে কি কথা বললো, কোন দুর্নীতিটা হলো, কোন অনিয়মটা হলো, এইগুলোই ওর পিছনে পিছনে থেকে ওইগুলো জনগণের হয়ে, এরা হলো জনগণের হয়ে সেটা জনগণের সামনে তুলে ধরবে এবং জনগণের হয়ে তাদের সাথে লড়াই করবে। আপনি দুর্নীতি করবেন মন্ত্রী হয়ে পারবেন না, কারণ আপনার সাথে সাথে থাকবে একজন ছায়ামন্ত্রী। ছায়ামন্ত্রী তার কাজই হলো আপনার দুর্নীতিটা জনগণের কাছে উন্মোচন করা, যে এই অমুক মন্ত্রী এই কাজ করেছে, এত টাকা ঘুষ খেয়েছে, এই টাকার বিনিময়ে এই মন্ত্রণালয় এই 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 অনিয়ম করেছে, এইগুলো ধরিয়ে দেবে ছায়ামন্ত্রী। আর জামাত ইসলাম এবং এনসিবির যে মন্ত্রী পরিষদটা হবে তাদের কাজই হবে তাদের পেছনে লেগে থাকা। তারপরে বুঝতে পারতেছেন যে মন্ত্রী পরিষদটা এবার কি জমজমাট হতে যাচ্ছে। আমরা চাই ঠিক এরম টান টান উত্তেজনাপূর্ণ একটা সংসদ হোক, একটা মন্ত্রী পরিষদ হোক, সবাই মিলে দেশের জন্য কাজ করুক, সবাই মিলে দেশের জন্য কাজ করুক। কেউ যেন বেকার বসে সময় নষ্ট না করতে পারে। একটা এমপির চেয়ার দখল করে সে লাইসেন্স করে বিভিন্ন জায়গায় কাজকর্ম করবে, নো, তার কাজ ওইটা না। তার কাজ যেটা সেজন্য সেটাই করে, তাহলে দেখবেন এই দেশটা সোনার দেশে পরিণত হবে, এটা কনফার্ম। হ্যাঁ, তারপরে আপনার এই যে মন্ত্রী পরিষদটা, এই যে ছায়ামন্ত্রী, আপনারা অনেকে বলতে পারেন যে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? নো, এই ছায়ামন্ত্রী ব্রিটেনে আছে, হ্যাঁ ব্রিটেনে আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে, উন্নত যে রাষ্ট্রগুলোতে আছে, তারা কিন্তু এই সংস্কৃতিটা বহন করে, হ্যাঁ বহন করে। এবং তারা যেহেতু সভ্য রাষ্ট্রে এটা বহন করে, আর এটার জন্য কিন্তু তারা কিন্তু সভ্য এবং কোনো দুর্নীতি হয় না। কিন্তু একটু সমস্যা হলো কি জানেন, আমরা তো অসভ্য জাতি, আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। কিন্তু যারা ছায়ামন্ত্রী হতে যাচ্ছে আসলে তারা কিন্তু ওই যে উসমান হাদি কিন্তু একটা কথা বলেছিল না, আমি যদি সংসদে যেতে পারি তাহলে 299টা এমপিদের সংসদের ঘুম হারাম করে দেব। বিষয়টা হলো তাই, এই ছায়ামন্ত্রীরা যদি সঠিকভাবে কাজ করতে পারে
সব মন্ত্রী মিনিস্টারদের, হ্যাঁ, এমপিদের ঘুম আসলেই হারাম হয়ে যাবে, কারণ কেউ দুর্নীতি করে পার পাবে না। হ্যাঁ, এই প্রশ্নটা সাংবাদিকরা কিন্তু সালাউদ্দিন সাহেবের কাছেও কিন্তু জিজ্ঞাসা করেছিল। দেখেন, যদি যা করে সেটাকে স্বাগতম জানাই। বিরোধী দল ছায়া সংসদ করছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি যা করে সেটাকে স্বাগতম জানাই। বিরোধী দল আচ্ছা, তার কথাটা আসলে ভালো লেগেছে। সে কিন্তু স্বাগত জানিয়েছে। তাদের ভিতরে যদি এই মানসিকতা থাকে তাহলে দেশটা দেখবেন খুব তাড়াতাড়ি সিঙ্গাপুর হয়ে যাবে। হ্যাঁ, এখানে দল মত নির্বিশেষে বলতে চাই, আপনি বিএনপি করেন, ডাজ নট ম্যাটার, আপনি জামায়াত ইসলাম করেন, ডাজ নট ম্যাটার। আপনার একটাই পরিচয়, আপনি বাংলাদেশী, আপনি বাংলাদেশের নাগরিক। আপনি যাই করেন না কেন দেশের স্বার্থে আপনাকে সবকিছু মেনে নিতে হবে। দুর্নীতি থেকে যদি বাংলাদেশ একটা বার 5টা বছর যদি দুর্নীতি থেকে দূরে থাকে, সব লিগ্যাল ভাবে হয়, মাইরি বলছি, এই বাংলাদেশটা সোনার দেশ হতে সময় লাগবে না, সিঙ্গাপুর হয়ে যাবে। সিঙ্গাপুরের থেকে বরঞ্চ ভালো হবে, কারণ এখানে আমাদের মাটি কিন্তু সোনার মাটি, আপনি যাই লাগাবেন তাই ফলবে। আমাদের বাংলাদেশে কিন্তু ইলিশ মাছ হয়, যেটা অন্য রাষ্ট্রে হয় না। আমাদের বাংলাদেশে কিন্তু এমন জিনিস হয় যেটা অন্য জায়গায় হয় না, সোনার ফসল হয়। যথায় সবাই মিলে যদি এই যে রাষ্ট্র যদি চালাই, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আশা করছি। জামাত ইসলাম, বিএনপি, এনসিপি সবাই মিলে দেশের জন্য কাজ করুক, তাদের সবার জন্য শুভকামনা। হ্যাঁ, আমরা কি চাই? আমরা জনগণ, আমরা তো কোনো দলের ঊর্ধ্বে না, আমরা দল করি না। যথাই যে দল আসুক তাদেরকে আমরা স্বাগত জানাবো, কিন্তু কথা একটাই, সবাই মিলে কাজ করে দেশটা সামনের দিকে নিয়ে যাওয়াটা আমাদের সবার কাম্য হবে, তাই না? আপনারা যারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে গালি দেন, আসলে ট্যাগ লাগিয়ে গালি দেওয়ার দিন কিন্তু শেষ, ট্যাগ লাগিয়ে গালি দেওয়ার দিন শেষ। আপনারা কেউ এটা করবেন না। সবাই তো ভাই ভাই, তাই না? সবাই ভাই ভাই, যেহেতু সবাই মিলে দেশটা একটু দেখেন না, অনেক দল আসলো আর গেল তো, আর বিএনপির এই একটা সুযোগ, তারা জনগণের মন জয় করার মতো একটা সুযোগ পেয়েছে। এই সুযোগটা যদি হাতছাড়া করে, তাহলে আমার মনে হয় এটা তাদের বোকামি হবে। কারণ তারা 17 বছর পরে অনেক নিপীড়ন সহ্য করে, অত্যাচার সহ্য করে যেহেতু একটা সুযোগ পেয়েছে, এই সুযোগটা তারা অবশ্যই কাজে লাগাবে বলে আমি মনে করি। আর জামাত ইসলামের যে 70টা আসনটা আমরা দেখতে পাচ্ছি, সবাইকে সাথে নিয়েই কাজ করবে, এটা আমাদের কাম্য। এবং সবাই মিলে যদি কাজ করতে পারি, তাহলে দেশ আর দেশ থাকবে না, দেশটা সিঙ্গাপুরের থেকে আর উন্নত কোনো কিছু হবে বলে মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এবার মন্ত্রী পরিষদ, সংসদ জমজমাট হতে যাচ্ছে, সবাই চোখ রাখবেন এবং দেখতে থাকুন। বিএনপি যদি জামায়াত ইসলামকে সাথে নিয়ে থাকতে পারে, তাহলে মনে হয় দেশটা আরো সামনের দিকে এগিয়ে যাবে, না হলে বেশি দিন হয়তোবা টেকসই হবে বলে মনে হয়। সেই শপথের দিন বলা হয়েছিল যে 2টি শপথ গ্রহণ করবে, একটি জুলাইয়ের পক্ষে, আমি একদম পুরোপুরি মোটা দাগে বলি, আর কি হলো সরকার, মন্ত্রী পরিষদ, এমপিদের শপথ গ্রহণ। এতে বিএনপি সরকার এবং মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ করেছেন, কিন্তু সনদের পক্ষে জুলাইয়ের যে সনদ, প্রায় 60 থেকে 70% মানুষ ম্যান্ডেট দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন যেন এটি বাস্তবায়ন করা হয়, সেটির বিষয়ে আজকে শপথ গ্রহণ করেনি বিএনপি। আপনার যারা দেখছেন এই মুহূর্তে, আপনার কাছে কি মনে হয়, বিএনপি সঠিক কাজ করেছে না ঠিক সঠিক করেনি? হ্যাঁ অথবা না, আপনার মন্তব্যটি দিবেন। কারণ হলো, নতুন একটি সংকট তৈরি হয়েছে আমাদের দেশে। আজকে প্রথম দিন সরকারের শপথের দিনেই ভয়ঙ্কর একটি সংকট আমাদের সামনে এসে পৌঁছেছে। সেটা হলো যে 2024 জুলাই আগস্ট 36 দিনের যে আন্দোলন ছিল, সেটির প্রেক্ষিতে বাংলাদেশ বর্তমান সরকার শপথ নিতে যাচ্ছে। আমি এটির পক্ষে বা বিপক্ষে কোনোভাবেই আমি কিছু বলতে চাই না। কারণ হলো, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল আজকে বাংলাদেশ পেতে যাচ্ছে। জনাব তারেক রহমান দীর্ঘদিনের নির্বাসনের ইতি টেনে তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা তার প্রতি মানুষের রয়েছে, জনগণের রয়েছে। আমি মনে করি তাকে আমরা সময় দিতে চাই এবং সামনের সময়ে আমরা
অবশ্যই দেখব যে তিনি কতটা সফল হয়েছেন, তারপর আমরা তার সমালোচনা করব। কিন্তু প্রথম দিনে যে ধাক্কাটা বিএনপি, অনেকেই মনে করছেন যে বিএনপি এই ধাক্কাটা আজকের দিনে না খেলেও পারতেন বা না নিলেও পারতেন এই ঝুঁকিটা, যেটি হলো যে জুলাই সনদে জন্য যে শপথ নেওয়ার কথা ছিল সেটি থেকে বিরত থেকে বিএনপি হয়তো একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়া শুরু হলো আজকে থেকে। এটির বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি জুলাই কিন্তু আমাদের সবার প্রত্যাশিত, এবং জনাব তারেক রহমান এই জুলাইয়ের জন্য তিনি কম করেননি। তিনি পেছনে থেকে আপনারা জানেন যে 17 বছর তাদের উপরে অনেক নির্যাতন গেছে। জনাব তারেক রহমান নিজে নির্যাতিত হয়েছেন, তার মা, তার পরিবার, ভাই সবাই নির্যাতিত হয়েছে, ফলে তিনি দেশে থাকতে পারেননি। 17 বছর বা প্রায় অনেক বছর পর তিনি দেশে ফিরেছেন, এখন প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু অন দ্য আদার সাইড যে জুলাই না হলে তিনি দেশে ফিরতে পারতেন না, যে জুলাই না হলে তিনি আজকে সরকার প্রধান হতে পারতেন না, যে জুলাই না হলে শেখ হাসিনার কাছ থেকে তিনি এবং তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী মুক্তি পেতেন না, যে জুলাই না হলে আজকে যারা জুলাইতে শপথ না নেয়ার জন্য বিভিন্ন ধরনের সাংবিধানিক যুক্তি দাঁড় করাচ্ছেন তারাও দেশে ফিরতে পারতেন না। এইটিও বাস্তবতা। আমরা সব দিক বিবেচনা করেই কথা বলতে চাই, কারণ আমি ভাই কারো লেজুর বৃত্তি করি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি। যে কারণে দেখা যাচ্ছে যে আমি এখনো আমার জায়গাতে অটুট রয়েছি। আমি প্রশ্ন করতে চাই, আমি প্রশ্ন ছুটতে চাই, আমি ব্যক্তিগতভাবে যারা সামনে দায়িত্বে থাকবেন তাদেরকে কঠোর ভাষায় সমালোচনা করতে চাই। এতে যদি আমাকে কেউ অন্য কোনো দলের ট্যাগও লাগান, আমি কোনো কিছুই মনে করি না, কেয়ার করি না। কারণ হলো সবচেয়ে বড় বাস্তবতা হলো মনে রাখতে হবে এদেশে মন্ত্রী এমপি কিন্তু আপনারা বা সরকার, আপনি, আমি, বিএনপি, জামাত ইসলাম প্রথম হচ্ছেন না। এদেশে ঐতিহাসিকভাবে অনেক ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে। এই দেশে অনেক হাজারো হাজারো মন্ত্রী এমপি ছিল, তাদের পতনও দেখেছি, উত্থানও দেখেছি। সুতরাং খুব বেশি অহমিকা, খুব বেশি গর্ব করবেন না, যেই গর্ব এবং অহমিকা পতনের কাছে নিয়ে যেতে পারে। সুতরাং আমরা যে বড় ধরনের সুযোগ পেয়েছে বাংলাদেশ এই মুহূর্তে, জনাব তারেক রহমান নিঃসন্দেহে একজন যোগ্য ব্যক্তি, কিন্তু এখন মুখোমুখি হয়ে গেছে জুলাই তারেক রহমান নিজেই যে জুলাইকে আনবার জন্য, যে জুলাই সংগঠন করবার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন, এতে কোনো সন্দেহ নাই, আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী। সেই জুলাইয়ের মুখোমুখি এখন তিনি হয়েছেন। এখন তিনি বলেছেন বা তার পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধানে আগে জুলাইয়ের বিষয়টা বা জুলাই শপথের বিষয়টা আগে যুক্ত করতে হবে, এরপর সেই অনুযায়ী তারা শপথ গ্রহণ করবেন, যেটি জনাব সালাউদ্দিন সাহেব আজকে বলেছেন স্পষ্টভাবে। তিনি সংবিধানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু অনেকের প্রশ্ন হলো এই সংবিধানকে যদি প্রাধান্য দিত তাহলে জুলাই হতো না। এই সংবিধানের গঠনতন্ত্র বা সংবিধানের আলোকে কিন্তু জুলাই সংগঠিত হয়নি। জুলাইয়ের কারণেই সংবিধান এখন সামনে এসছে, সংবিধানের কারণে জুলাই আসেনি, এটি মাথায় রাখতে হবে। সুতরাং এই দুটি যুক্তি সামনে রেখে কতটুকু এই সরকার সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারবে, এটি নিয়ে এখন থেকেই এক বড় ধরনের একটি সংশয় তৈরি হচ্ছে। অন্যদিকে ভারত বা অন্যান্য তৃতীয় কিছু শক্তি তো রয়েছে যে এই বর্তমান সরকারকে কোনো না কোনো ভয়ঙ্কর একটি ইস্যুতে নড়বড়ে করবার জন্য পেছন থেকে হয়তো অনেক কুযুক্তি দিতে পারে। আপনারা যারা রয়েছেন বিভিন্ন দলের সমর্থক, আমাকে যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ এবং বিনীতভাবে অনুরোধ করি, আপনারা যে কোনো সিদ্ধান্তে সাথে সাথে আপনারা সমর্থন না দিয়ে, এটা হোক আপনার দলের পক্ষে হোক বিপক্ষে, একটু সময় নিন, সময় নিয়ে বিবেচনা করুন, বিবেচনা করে এরপরে সমর্থন দিন, পক্ষ অবলম্বন করুন। আমরা আমাদের অনেক কষ্টের এই জুলাইয়ের পরবর্তী যে এখন ফলাফল, এটি কিন্তু এটি কারো ব্যক্তিগতভাবে একার নয়, আমাদের সকলের। এবং এই বাংলাদেশ যেন তার পথ আর না হারায়, সেটি হলো আমাদের প্রধান উপলক্ষ্য, প্রধান লক্ষ্য। এই জায়গা থেকে অন্ততপক্ষে আমরা সবাই যেন না সরে যাই। চলুক রাজনীতিবিদরা রাজনীতি করুক, আপনি আমি, আমরা যারা আমাদের যেসব অন্য পেশা আছে সেগুলিতে আমরা থাকি। তবে শুধুমাত্র ক্ষমতা পেলেই আপনি সবকিছু ঊর্ধ্বে চলে যাবেন, মন্ত্রী এমপি হলেই আপনি সবকিছু ঊর্ধ্বে চলে যাবেন, এটি ভাবনা বন্ধ করুন। কারণ আপনার আগেও যারা এমপি মন্ত্রী ছিলেন তারা এখন ঘরেও থাকতে পারে না, এটা মাথায় রাখবেন। এতটুকুই বলে আজকে এখানে শেষ করছি। আপনাদের অবশ্যই মতামতের অপেক্ষায় আছি। আপনারা কি মনে করছেন, বিএনপি কি সঠিক কাজ করেছে আজকে শপথ না নিয়ে, নাকি ঠিক করেননি?
এটি আপনাদের মতামত। আমরা নতুন সরকারের যুগে পদার্পণ করেছি। বিএনপি তাদের মন্ত্রণালয়ে কারা কারা কাজ করবেন তাদের দায়িত্ব বন্টন করেছেন। এই দায়িত্ব বন্টন নিয়ে নানান কানাঘুষা রয়েছে। রজার রহমান মানে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্পর্কে কে কি ভাবছে সেটা তুলে ধরবো। তার আগে একটু বলে নেই, বিএনপির এই যে মন্ত্রিসভা গঠন এটা এক ধরনের ভালোই হয়েছে, ঠিক আছে। এখানে রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, বিএনপির রাজনৈতিক দলে যারা নিষ্ঠাবান কর্মী তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকেই মন্ত্রণালয় দেওয়া হয়েছে। কোনো ব্যবসায়ী বা শিল্পী বা উড়ে এসে জুড়ে বসা এরকম কাউকে কিন্তু বিএনপি মন্ত্রী বানায়নি। তবে তারুণ্যের প্রাধান্য বেশি, তারুণ্যের প্রাধান্য রয়েছে। আরেকটা বিষয় বলতে চাই যে বিএনপি উড়ে এসে জুড়ে বসার মতো, হুট করে বসার মতো কাউকে মন্ত্রী করে দিল তা না। যেমন অর্থ মন্ত্রণালয় দিয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে, মনে হয় অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। অনেকে ভেবেছিলেন এখানে কিন্তু রেজা কিবরিয়াকে দিতে পারে, কিন্তু বিএনপি বিচক্ষণতার সাথে সেটা দেয়নি, করেনি। আর আরেকটি বিষয় হচ্ছে যেটা চোখে লাগেছে সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কোনো মন্ত্রণালয় বা কোনো উপদেষ্টা পদেও তাকে দেয়া হয়নি। তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টি যদি পেতেন এটা দেশের মানুষের কাছে খুব ওনার জন্য সম্মানজনক হতো, দেশের মানুষ এটা ভালোভাবে গ্রহণ করত। তবে এখন যে কথা বলতে চাই সেটাতে আসি। 2-3টা সমস্যা। অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন বিএনপির দাবি ছিল যে এই খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে, সহ আরো দুইজন উপদেষ্টা, যেমন আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এদের পদত্যাগ, পাশাপাশি খলিলুর রহমানকে পদত্যাগ করতেই হবে, না হলে বিএনপি নির্বাচনে যাবে কিনা ভেবে দেখবে, ঠিক আছে। এখন বিএনপি সেখান থেকে সরে আসলো কিভাবে? অনেকে সন্দেহ করছেন যে লন্ডনে যে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন, সেখানে যে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা রজার রহমানকে বেশ তৎপর দেখেছি। বিএনপি কিন্তু তার আগেই রজার রহমানের পদত্যাগ চেয়েছে, তার এই 15-20 দিন আগেই। সেই রজার রহমান সেখানে বেশ তৎপরতা দেখিয়েছেন, তারেক রহমানকে রিসিভ করা, তাকে রুম পর্যন্ত নিয়ে যাওয়ার, রুম থেকে আবার সিএফ করা, বেশ ভূমিকা ছিল রজার রহমানের। কেউ কেউ সন্দেহ করছেন সেখানে কি দফা রফা হয়ে গেছে, যে মন্ত্রিত্বের ব্যাপারটা সিদ্ধান্ত হয়ে গেছে, যদি বিএনপি ক্ষমতায় আসে খলিলুর রহমান মন্ত্রী হবেন, নাকি আমেরিকার চাপ আছে, নাকি ইন্ডিয়ার চাপ আছে, নানান কানাঘুষা চলছে। তবে যেই চাপেই করুন না কেন বিষয়টি দেশবাসীর পছন্দ হয়নি। বিগত সরকার দেশে এক ধরনের যে লুটপাট, হত্যাযজ্ঞ চালিয়েছে, নৈরাজ্য চালিয়েছে, সেই সরকারের কোনো উপদেষ্টা এখন মন্ত্রী হবে না, এটা জনগণ ভালোভাবে নেবে না, কথা পরিষ্কার। আর রজার রহমানকে এখন মন্ত্রণালয় দিয়ে, তাও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে বিএনপি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছুকে সমর্থন জানালো, ঠিক আছে। আবার এই সন্দেহটিও আছে যে বিএনপি এখনো তাদের রাষ্ট্রপতি কি হবেন চুপু সাহেবের বিদায়ের পরে সেটা ঘোষণা করেননি নির্দিষ্টভাবে, হয়তো কাউকে দিবেন। কিন্তু এটাও সন্দেহ করা হচ্ছে যে লন্ডন বৈঠকের পর ডক্টর ইউনূসের সাথে এরকম কোন চুক্তি হয়েছে কিনা যে আমরা যদি ক্ষমতায় আসে আপনাকে রাষ্ট্রপতি করব। কারণ তখন কিন্তু এটা খুব আলোচনা হয়েছে, কানাঘুষা হয়েছে, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে এক ধরনের সরকার গঠন করতে পারে। ডক্টর ইউনূস সেই ধরনের প্রস্তাবই তাদেরকে দিয়েছে। এটাও কিন্তু একেবারে ফেলে দেয়া যায় না। তবে সেটাও যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ আরো 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 বিক্ষুব্ধ হবে এবং বিষয়টিকে ভালোভাবে নেবে না। যাই হোক, বিএনপি নিজেরা চিন্তা ভাবনা করবে, কারণ তাদের মধ্য থেকে অনেক পরিবর্তন চায় দেশের মানুষ। তবে একটা বড় কথা হচ্ছে, নির্বাচন যাই হোক, যেভাবে হোক হয়ে গেছে, একটা জগদ্দল পাথর দেশ থেকে বিদায় হলো। ইউনূস সরকার, উপদেষ্টারা যা আছে তাই। বিএনপিকে স্বাগত, ঠিক আছে। এখন আপনারা ভেবে চিন্তে দেশ পরিচালনা করবেন, এটাই দেশের মানুষের প্রত্যাশা। তবে আবারও বলি, ডক্টর ইউনূসকে কি আমরা রাষ্ট্রপতি পদে দেখব? সেটা যেন না হয়। সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষের লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই, এর চেয়ে ব্যাকফুল এবং আহাম্মক অকৃতজ্ঞ আর কোনো আছে? কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে এই সংস্কার নিয়ে। আমরা আলাপ আলোচনা করেছি, সাকিব ভাই এখানে নাই, সাইফুল ভাই, মঞ্জু ভাই, আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছতে পারি। তো ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায়
আমরা একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে। এখন ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো 3 মাস আগে শেষ করতে পারত, 6 মাস আগে শেষ করতে পারত, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই, তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে নয়। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়, এক এক সময় এক এক পজিশন নেয়, আমরা দেখি এক এক ধরনের কথাবার্তা। সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে, তাহলে আমরা যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি, তারাই কিন্তু সুযোগ নেবে, একটা অন্যরকমের পরিস্থিতি ক্রিয়েট করে। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।